ঘটনা সূত্রে বলে রাখা ভালো, ঘটনাটি আমার সাথে ঘটা একটা বাস্তব ঘটনা। মার্চ 14, 2023। সকাল সকাল মা বলল, কিরে ঘুম থেকে ওঠ, তোর শরীর ঠিক আছে তো? আজ তো বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস যে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে, আজ তো ছুটি, টিউশনও পড়ানো নেই, তাই আর কি, উঠছি। মা বলল, আচ্ছা আমি খাবার করে রেখেছি, উঠে হাত মুখ ধুয়ে চলে আয়, কিছু খেয়ে নে। আমি সময় নষ্ট না করে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেতে চলে গেলাম। তখন দেখি বাবা খাবার টেবিলে বসে খবরের কাগজ পড়ছে। বাবাকে দেখে আমি কিছু খুচরো কথাবার্তা বলতে বলতে সবাই একসাথে সকালের খাবার শেষ করলাম। আমি খাবার শেষ করে নিজের ঘরে চলে আসলাম। ঠিক তার 15 মিনিট পর বোন ঘরে এসে বলল, এ দিদি, তোকে নাকি আজ দেখতে আসবে, তারপর নাকি তোর বিয়ে হয়ে যাবে, তুই আমায় ছেড়ে চলে যাবি, তখন আমি কার সাথে মারপিট করব? আমি বললাম, তোকে কে বলেছে সব কথা? আর আমার যতই বিয়ে হয়ে যাক, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, প্রয়োজনে তোকে আমার সাথে নিয়ে যাব। তারপর দুই বোন যথারীতি অনেকটা সময় বসে অনেক গল্প আর হাসি ঠাট্টা করলাম। যথারীতি সন্ধেবেলা আমায় ছেলেপক্ষের বাড়ি থেকে দেখতে আসলো। ছেলেটির মা নেই, তিনি পরলোক গমন করেছেন প্রায় 10 বছর আগে। যাই হোক, তাদের আমায় দেখে খুব পছন্দ হয় আর তারা আমায় উপহার স্বরূপ একটা সোনার চেইন দিয়ে যায়। ঘটনার ক্রমে জানিয়ে রাখা ভালো যে ছেলেটি আমার সিনিয়র, একই সাথে কলেজে পড়তাম এবং 5 বছরের ভালোবাসার সম্পর্ক ছিল। সুতরাং দুজনের বাড়িতেই দুজনে জানাই, আর দুই বাড়ির সম্মতি পেয়ে আমরা বেশ আনন্দিত আর উৎফুল্ল হয়ে উঠি। সবকিছু এত সুন্দরভাবে গেলে হয়তো আজকে এই ঘটনাটা লিখতে হতো না। ছেলেপক্ষের বাড়ি থেকে আমায় দেখে যাওয়ার পর 2 দিন সবকিছু ঠিকঠাক চলেছে। 2 দিন পর 16ই মার্চ আমার সাথে শুরু হয় এক বিশেষ সমস্যা। একদিন রাতের খাবার শেষ করে শুতে গেছি, কিছুতেই যেন সেদিন ঘুম আসছে না, বারে বারে এপাশ ওপাশ করছি। হঠাৎ করে আমি অনুভব করি আমার ঘর যেন সাধারণের থেকে বেশি ঠান্ডা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো এসি চলছে বলে এমন হচ্ছে, তারপর দেখি না, এসি তো বন্ধ। আমি ভাবলাম আমার হয়তো জ্বর এসছে, তো আমি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবলাম যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে কিছুদিন সব কাজের থেকে ছুটি নিয়ে একটু বিশ্রাম করব। ভাবতে ভাবতে হঠাৎই কখন চোখ লেগে গেছে। আমি যথারীতি ঘুমিয়ে পড়ার পর একটা স্বপ্ন দেখি একজন মহিলা, অনেকটাই লম্বা এবং খুবই রোগা। সে একটা অদ্ভুত শীতল স্থির হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর তার হাসিটা একটু একটু করে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। এই অজানা মহিলাকে স্বপ্নে দেখে আমার যথারীতি ঘুম ভেঙে যায়। আমি উঠে বসি। কিছুক্ষণ পর আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করি। খানিকক্ষণ বাদে আমি ঘুমিয়েও পড়ি। আবার আমি সেই মহিলার স্বপ্ন দেখি, কিন্তু এবার আমি দেখি সে কিছু পুরুষ মানুষের সাথে খুব অশ্লীল এবং কুকথা বলে গালিগালাজ করে যাচ্ছে। আর যখনই হঠাৎ করে সে আমায় দেখেছে, দেখেই একটা অতিরিক্ত জোরে চিৎকার করে ওঠে। আর সেই চিৎকার এতটাই জোরে ছিল, মনে হচ্ছিল স্বপ্নের মধ্যেই আমার কানের পর্দা ফেটে যাবে। আমার আবার ঘুম ভেঙে যায়। আমি আবার উঠে বসি। এবার একটু অবাক হই, আমার কানের পাশটা কেমন যেন চ্যাটচ্যাটে লাগে। হাত দিয়ে হাতের দিকে তাকাতেই দেখি আমার কানের পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তারপর বুঝতে পারি আমার নাক থেকেও রক্ত বেরোচ্ছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। আমি ভয় পেয়ে যাই, সিঁড়ি পেরিয়ে বাথরুমে গিয়ে নিজের নাক মুখ পরিষ্কার করি। আমি যখন বাথরুম থেকে বেরিয়েছি ঘরের দিকে যাব, তখন হালকা আলো আঁধারিতে আমি দেখি 3 তলা সিঁড়ির মাঝ বরাবর একটি নারী অবয়ব আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ যেন আগুনের মতো লাল, চোখটা যেন ঠিকরে বেরিয়ে আসছে, তার পা দুটো হাওয়ায় ভাসছে। সে আমার দিকে এক হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। চুলগুলো যেন হাওয়ায় ভাসছে, মনে হচ্ছে হাজারো সাপ অন্ধকারে ফনা তুলে কিলবিল করছে। আমি এরূপ দৃশ্য দেখে যথারীতি স্তম্ভিত হয়ে পড়ি। আমার পা যেন এক জায়গায় জমে গেছে, আমি এগোতে পারছি না। শিরদাঁড়া থেকে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আমি চাই পালিয়ে যেতে, তবুও যেন কোনো একটা শক্তি আমাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে।
ঠিক এমন সময় আমি অনুভব করি কেউ যেন আমার কানের পাশে এসে বিড়বিড় করে বলছে, আয়, আমার কাছে আয়। চোখের পলক ফেলতেই দেখি ওই ছায়ামূর্তি আমার দিকে সিঁড়ি থেকে তেড়ে আসছে। আমি পালাতে যাব, এমন সময় সেই ছায়ামূর্তি আমার খুব কাছে চলে আসে। আমি ভয়ে পাথর হয়ে যাই, কিন্তু সেই ছায়ামূর্তি আমাকে এপার ওপার ভেদ করে বেরিয়ে যায় আর হাওয়ার সাথে অদৃশ্য হয়ে যায়। আমি অতিরিক্ত ভয় পেয়ে যাই। এক দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে খাটে শুয়ে পড়ি। তারপর রাত যখন 3টে মতো বাজে, আমি অনুভব করি আমার ঘাড়ের কাছে কেউ যেন শ্বাস নিচ্ছে। আমি ভয়ে ভয়ে দেয়ালের দিকে ফিরি, দেখি একটা নারী মূর্তি ঠিক যেন টিকটিকির মতো দেয়ালের সাথে আটকে আছে, আর সেই অদ্ভুত হাসিটা হাসছে। আমি খুব ভয় পেয়ে যাই, চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে মা বাবা সবাই ছুটে আসে। তবে কিছু মুহূর্ত পর তারা যখন আসে, তখন দেখে সবকিছু স্বাভাবিক। আমি অতিরিক্ত ঘাবড়ে যাই। সেই রাতে মায়ের সাথে শুই। পরদিন সকালে মাকে সব কথা জানাই। মা ঠিক করে আমাকে কোনো ওঝার কাছে নিয়ে যাবে, তবে মায়ের সিদ্ধান্ত মা গোপন রাখে। শনিবার দিন মা আমাকে ছিন্নমস্তা মন্দিরে নিয়ে যান। সেখানে যাওয়ার পর আমার এক অদ্ভুত উষ্ণতা এবং প্রশান্তি অনুভব হচ্ছিল। তারপর হঠাৎই আমি অজ্ঞান হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফিরে, আমি দেখছি আমাকে ঘিরে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। মা কাঁদছে এবং অনেকে আমাকে ঘিরে দেখছে। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদছো কেন মা? তখন মা যেটা বলল সেটা অনেকটা এরকম। মায়ের ভাষ্য মতে, তুই অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা সবাই তোকে ধরতে চাই, ঠিক সেই মুহূর্তে তুই হঠাৎ করে উঠে দাঁড়াস। তোর চোখ দুটো সম্পূর্ণ ঘোলাটে ছিল। তুই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলি, দৌড়ে মন্দির থেকে পালিয়ে যেতে চাইছিলি। এইরূপ অবস্থা দেখে যখন সবাই তোকে আটকাতে যায়, তখন তুই সবার হাতে কামড়ানো শুরু করিস। সবাই অতিরিক্ত ভয় পেয়ে যায়। তারপর যখন তোকে তারা ছেড়ে দেয়, তুই তখন মাটিতে বসে পড়িস আর নিজের গায়ে আঁচড়ানো শুরু করিস, নিজের চুল টানা শুরু করিস, জোরে জোরে কান্নাকাটি করতে থাকিস। তারপর নিজেই আস্তে আস্তে শান্ত হয়ে অজ্ঞান হয়ে যাস। এসব কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমি যেগুলো শুনছি সেগুলোর কোনোটাই আমার মনে নেই। তারপর মন্দির থেকে পূজারী বেরিয়ে আসে এবং আমার গায়ে কিছু ঠাকুরের ফুল ছড়িয়ে দেয় আর বলে, মা, একটা কাঁসার বাটি দিয়ে দেখি। এই কথা শোনা মাত্রই আমার মা ব্যাগ থেকে বার করে আমার হাতে একটি কাঁসার বাটি দিয়ে দেয় এবং আমি পূজারীকে সেই বাটিটা দিই। পূজারী তাতে ঠাকুরের ঘটের জল এনে আমায় দেয় এবং মন্দির লাগোয়া পাশের আশ্রমে গিয়ে যেন আমি উপুর হয়ে বাটিটার উপর শুয়ে পড়ি এবং এমনভাবে আমার শুতে হবে যাতে বাটির জল কোনো রকমে না পড়ে মাটিতে। বাটির জল মুখের কাছে আমার পেটের নাভিতে থাকবে। এই কথা শুনে আমার মা পাশের ঘরে নিয়ে গেলেন। পূজারীর কথা অনুযায়ী আমাকে শুইয়ে দেওয়া হলো। কিছু মুহূর্ত পর আমার নাভিতে অতিরিক্ত যন্ত্রণা শুরু হলো। যেন মনে হচ্ছিল কেউ আমার নাভির থেকে রক্ত চুষে খাচ্ছে। ধীরে ধীরে ব্যথাটা বাড়তে লাগলো এবং আমি সহ্য করতে না পেরে কেঁদে ফেললাম। এই মতো অবস্থায় আমার মা আমাকে সোজা করে বসালো। অদ্ভুতভাবে আমি দেখলাম বাটিটার মধ্যে কিছু শিকড়ের মতো জিনিস ভাসছে। মা মন্দিরের পূজারীকে ডাকতে পূজারী তার সঙ্গে একটি লাল পোশাক পরিহিত লোককে নিয়ে আসে। সে আমায় দেখে মাটিতে বসতে বলে এবং আমায় তিনি দেখালেন যে ওই শিকড়টা দেখতে অবিকল একটা হাতের মতন এবং সেটা দেখে মনে হচ্ছে কোনো জীর্ণ কঙ্কালের হাত। কিছু মুহূর্ত পর সে কিছু মন্ত্র পড়া শুরু করলো এবং তার মন্ত্র শেষ হলে আমার বাবা মাকে জানালো যে আপনার মেয়েকে বেশ কয়েকটা জিনে পেয়েছে এবং বেশ কিছু খারাপ হাওয়া বাতাস লেগেছে। তবে একটি অদ্ভুত ব্যাপার যে একটি মহিলা প্রেতাত্মা ওর মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করতে চাইছে। সে অন্য কোনো জিন থেকে আপনাদের মেয়েকে রক্ষা করছে। তবে সেই প্রেতাত্মা চায় আপনার মেয়েকে নিজের সাথে রাখতে এবং ওই প্রেতাত্মা অনেক শক্তিশালী। তাকে এর কাছ থেকে দূরে করানোর কোনো প্রক্রিয়া আমার জানা নেই। তবে আপনারা একটু অপেক্ষা করুন, আমি আমার গুরুদেবকে ডেকে আনছি। এই কথাগুলো বলে তিনি আশ্রম থেকে বেরিয়ে যান। সবাই চুপ, সকলে বাকরুদ্ধহীন হয়ে অপেক্ষা করতে লাগলো। কিছু মুহূর্ত পরে সেই গুরুদেব আশ্রমে প্রবেশ করলেন এবং সে আবারও কিছু ক্রিয়াকর্ম শুরু করলো এবং জানালো সন্ধ্যায় আবার আমায় নিয়ে আসতে। সে কিছু যজ্ঞ আয়োজন করবে। তার কথা মতো আমায় আবার নিয়ে যাওয়া হলো। কিছু মন্ত্র এবং যজ্ঞক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তিনি একটি তাবিজ আমায় দিলেন
এবং বললেন, এই নারী প্রেতাত্মা অতিরিক্ত শক্তিশালী, সম্পূর্ণভাবে তোর জীবন থেকে এর অস্তিত্ব মিটিয়ে দেওয়া সম্ভব না। তবে আমি তোকে একটা তাবিজ দিলাম, ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, প্রতি শনি মঙ্গলবার আমার কাছে আসবি, আমি তোকে মন্ত্রপুত ডাবের জল দেব, সেটা খাবি, দেখবি ধীরে ধীরে সব সমস্যার সমাধান বেরিয়ে আসবে। মা বাবা কিছুটা নিশ্চিন্ত হলেও সম্পূর্ণরূপে দুশ্চিন্তা করা ছাড়তে পারল না। সেদিন রাত্রে আমার স্বপ্নে আবারও সেই মহিলা আসে এবং অদ্ভুতভাবে হাসতে হাসতে আমায় বলে, আমাকে তোর থেকে দূরে সরানো এত সহজ নয়। তারপর হঠাৎই হাসি থামিয়ে দিয়ে আমাকে বলে, আমার সাথে যাবি? আমি যেন অবাক হয়ে বাকরুদ্ধহীন ভাবে তার পিছন পিছন হাঁটা শুরু করি। ইচ্ছা না থাকা সত্ত্বেও দিগ্ভ্রষ্টের মতো আমি তার পিছন হেঁটে চলেছি। তারপর হঠাৎ করে সেই মহিলা একটি নির্দিষ্ট রাস্তায় কপ্পরের মতো উধাও হয়ে যান। তারপর আবার আমার ঘুম ভেঙে যায়। পরদিন সকালে আমার অতিরিক্ত জ্বর আসে। বাবা বাড়িতে ডাক্তার নিয়ে আসে এবং সে ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে যায়। আমার জ্বর থাকার জন্য আমি আবার ঘুমিয়ে পড়ি এবং সেই একই স্বপ্ন। এবার স্বপ্নটা আমার রোজকার হয়ে দাঁড়াল। আমি ভয়ে দুই চোখের পাতা এক করতে পারতাম না, কারণ আমি যতবার ঘুমোতাম আমার স্বপ্নে মহিলা আসতো। তবে অন্যদিকে টানা 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরেও আমার শারীরিক কোনো উন্নতি হয় না। আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। মাছ মাংস ডিমের গন্ধ আমার কাছে সবসময় আঁশটে লাগতো। আমার গা গোলাতো আর শরীর আমার ধীরে ধীরে করে আরো দুর্বল হয়ে পড়ল। এমতো অবস্থায় আমি ঠিক করি, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটিকে আমি সবকিছু জানিয়ে দেব, কারণ আমি চাইনি যে আমার জন্য তার জীবন নষ্ট হোক। যেমন ভাবা তেমন কাজ, দেরি না করে তাকে শুরু থেকে সবটুকু কথা জানাই। সে চুপ করে সব কথা শোনার পর বলল, শোনো, যাই হয়ে যাক, আমি তোমার সাথে আছি। এত কিছু যখন করেই ফেলেছ, তবে শেষবারই একটা কাজ করে দেখো তো। আজ যখন আবারও সেই মহিলা তোমার স্বপ্নে আসবে, তুমি তাকে মা বলে ডাকবে। আমি কথাটা শুনে খুব অবাক হলাম। আমি প্রশ্ন করলাম, কেন? সে বলল, করে দেখো না, যদি কোনো ফলাফল পাও তারপর না হয় সব কথা খুলে বলবো। আমি আর কথা বাড়ালাম না। সেদিন রাতে যথারীতি স্বপ্ন আসলো। আমি নিজের সব শক্তিটুকু দিয়ে মা বলে ডাকার চেষ্টা করি, আর সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে সে মহিলা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। তাকে এভাবে বদলে যেতে দেখে আমার অবাক লাগে। তারপর সে আমার দিকে হাত বাড়িয়ে দেয়, বলে, আয়, আমার কাছে আয়। আমিও জানি না কেন তার দিকে এগিয়ে যেতে লাগলাম। সে আমায় নিজের কাছে টেনে নিল। তারপর নিজের কোলে মাথা রেখে শোয়ালো আর বলল, তোকে মা ডাকা কে শিখিয়েছে? আমি বললাম, আমি নিজেই তোমায় ডেকেছি। এই কথাটা বলা মাত্রই সে হঠাৎ করে আবার রেগে গেল এবং আমাকে ছিটকে সরিয়ে দিয়ে লম্বা হাত দিয়ে আমার জিভটা টেনে ছিঁড়ে ফেলল। আমি স্বপ্নে অতিরিক্ত কাঁদতে থাকি, আমাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকি, কিন্তু মুহূর্তে পর সে শান্ত হয়ে যায়। তারপর আমাকে আবার নিজের কোলে মাথা রেখে শুয়ে দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমি তোর সাথে সারা জীবন থাকবো। তারপর আমার ঘুমটা ভেঙে যায়। শুনছেন প্রেতকথার 535 নম্বর এপিসোড। 29শে আগস্ট আসছে প্রেতকথার প্রথম সিনেমা আমিষ, অনলি অন প্রেতকথা ইউটিউব চ্যানেল। দেখতে ভুলবেন না। চলুন ঘটনায় যাওয়া যাক। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু নিয়মিত গীতা পাঠ করি। তবে অসুস্থতার সময় গীতা পাঠ তো দূরের কথা, আমি পূজা অর্চনাও সম্পূর্ণ বন্ধ করে দিই। এমনকি ঘরে পুজো দিলেও আমি পাগলের মতো চিৎকার করতে থাকতাম। আর আশ্চর্যের বিষয়টাই যে আমি যাই করতাম আমার কোনো কিছু মনে থাকতো না। সমস্ত কিছু আমার মা আমাকে পরে জানাতো। এভাবে দিনের পর দিন আমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আগেই বলেছি আমি কিছু খেতে পারছিলাম না, কিন্তু আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য বাড়িতে স্যালাইনের ব্যবস্থা করা হয়। আমার শিরদাঁড়া বিছানার সাথে সম্পূর্ণ লেগে গেছিল। তারপর আমাকে ফলের রস এবং ফল খেতে হতো। প্রথমে 2-3 দিন আমি সব ঠিকঠাক ভাবে খেলেও 2-3 দিন পর আমি যাই খেতাম তাতেই আমার বমি হয়ে যেত। আমার এতটাই কষ্ট হতো যে আমি ভয়ে কিছু খেতে পারতাম না, এবং সারাদিন যদি কিছু না খেতাম তাহলে অতিরিক্ত পরিমাণে রক্ত বমি হতো।
তখন মনে হচ্ছিল আমার এভাবে বেঁচে থাকার থেকে মৃত্যুকে বরণ করে নেওয়া ঢের ভালো। নিজের জীবনের উপর, অসুস্থ শরীরের উপর একটা বিতৃষ্ণা চলে এসেছিল আমার। অনেক ডাক্তার দেখানো হয়, অনেক ওষুধ খাওয়ানো হয়, তবে আমার শরীরে কোনো রকম উন্নতি দেখতে পাওয়া যাচ্ছিল না। দিনের পর দিন আমার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিকে আমি অনুভব করতাম আমায় যেন কেউ সারাদিন দেখে। আমি যখনই যাই করি না কেন, একটা তীক্ষ্ণ দৃষ্টি আমার উপর কারোর আছে। তারপর একদিন মা ঠিক করে যে মা আমার সাথে রাত্রিবেলা শোবে। তারপর যা ঘটেছিল আমি আমার মায়ের ভাষায় তোমাদেরকে বলছি। তোর কাল কি হয়েছিল রে? তখন মাঝরাত তুই ঘুমের ঘোরে বিড়বিড় করে কি একটা মন্ত্র বলছিলি। আমি তোকে ডাক দিতে তুই উঠে বসিস আর আমার গলা চেপে ধরিস। আমি অনেকবার তোর হাত ছাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু তোর গায়ের শক্তি দেখে মনে হচ্ছিল তোর মধ্যে কোনো অশুভ শক্তি ভর করে আছে। তারপর হঠাৎই তুই আমার গলা ছেড়ে উন্মাদের মতো হাসি শুরু করলি, তারপর আবার শুয়ে পড়লি। আমি চুপ করে অসহায় এবং নিরুপায় হয়ে সব শুনি। তারপর একদিন আমার হবু শ্বশুরবাড়ির লোক আমায় দেখতে আসে আর আমার মাকে বলে, আপনি একটা কাজ করুন, আমি একটা ঠিকানা দিচ্ছি, সেখানে গিয়ে দেখুন। সেই লোক অনেক কঠিন কঠিন রোগ সারিয়ে তোলে। সবকিছুই তো করে দেখলেন, কোন রকম শারীরিক উন্নতি তো চোখে পড়ছে না। তাহলে একবার শেষ পথ অবলম্বন করুন, ওই লোকের কাছে মেয়েকে নিয়ে যান, বলা যায় না হয়তো ঠিকও হয়ে যেতে পারে। মা বাবাকে সব কথা জানানো হয়, তারা ঠিক করে আমাকে ওই স্থানে নিয়ে যাবে। তারপর যেদিন আমাকে নিয়ে যাওয়ার কথা হলো, সেদিন সকাল থেকে আমার অতিরিক্ত বমি, শরীর খারাপ, মাথা ঘোরানো শুরু হলো। তবুও অতি কষ্টে আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখি এক বৃদ্ধা বসে রয়েছেন। দেখে বোঝা যাচ্ছে তিনি আমার রোগের মূল ওষুধ। আমায় দেখা মাত্রই সে জানায়, এই বেটি, তুই আমায় ভয় পাচ্ছিস কেন? কোনো ভয় নেই তোর। আমিও মানুষ, তুইও মানুষ, কোনো ভয় নেই, তুই সুস্থ হয়ে যাবি। তারপর আমার মা বাবাকে উদ্দেশ্য করে জানায়, আজ তো সোমবার, কাল মঙ্গলবার, এক কাজ করিস, মাঝরাত্রিবেলা বাড়ির আশেপাশে কোনো জলাশয় বা পুকুর থেকে 1 বোতল জল এক নিঃশ্বাসে ভরে নিয়ে আসবি। আর যদি তখন কেউ পিছন থেকে ডাকে, তাহলে সেই ডাকে সাড়া তো দিবিই না, পিছন ফিরেও তাকাবি না। আর সঙ্গে কিছু সরঞ্জাম নিয়ে আসবি, যেমন শস্য গাছ শিকড় শুদ্ধ, শেওড়া গাছের পাতা, বাঁশ গাছের পাতা, নিম গাছের ডাল, অশ্বত্থ গাছের ছাল, ছাতিম গাছের কষ, আরো অনেক জিনিস আনতে হবে। আমি তোদের ফর্দ বানিয়ে দিচ্ছি। তোরা কালকের মধ্যে যত তাড়াতাড়ি পারিস সব তাড়াতাড়ি জোগাড় করে এনে দিবি, না হলে তোর মেয়ের ঘোর বিপদ, ওকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। এই কথা শুনে মা বাবা অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ে। সময় নষ্ট না করে আমাকে বাড়িতে রেখে আসে এবং সব জিনিস জোগাড় করা শুরু হয়। সব জিনিস ভালো মতন জোগাড় করে ফেললে আমাদের বাড়ির আশেপাশে কোনো একটি পুকুর বা জলাশয় না থাকায় সমস্যা শুরু হয়। তখন আমার হবু স্বামী জানায় যে তাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটা পুকুর আছে। সে নিজে গিয়ে মাঝরাতে সে পুকুর থেকে এক নিঃশ্বাসে জল তুলে নিয়ে আসবে। যথারীতি মাঝরাতের সময় সে পুকুরে যায় জল তোলার উদ্দেশ্যে। জল ভরতে যাওয়ার সময় দেখে একটি মাছরাঙা তার দিকে তাকিয়ে রয়েছে। বেশ কিছুটা দূর থেকে তার চোখ সম্পূর্ণ লাল বোঝা যাচ্ছে এবং সেটিকে দূর থেকেই অনেকটা ভয়ঙ্কর লাগছে। তারপরেও মনে সাহস জড়ো করে সে জল ভরে যখনই পিছনের দিকে ফিরেছে বাড়ি আসার উদ্দেশ্যে, তখনই হঠাৎই কেউ একজন তার নাম ধরে ডাকে। তবে নিয়ম অনুযায়ী পিছনে তাকানো যাবে না। সে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা দেয়। ঠিক এমন সময় গাড়ি কোনো মতে স্টার্ট হতে চায় না। আবারও সে শুনতে পায় তার নাম ধরে কেউ ডাকছে। সে মনে মনে ভগবানকে ডাকতে থাকে এবং কিছু মুহূর্ত পরেই গাড়িটি চলা শুরু করে এবং সে দ্রুত বাড়ির পথে রওনা দেয়। পরদিন সকালে আমাকে আবার ওই বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হয় এবং নানান ক্রিয়াকর্ম শুরু করা হয় এবং সেই সময় নাকি আমি নানান অশ্লীল ভাষা এবং কুকথা বলতে শুরু করি। অনেক কষ্টে ক্রিয়াকর্ম শেষ করা হয়, আমাকে নাকি বেঁধে রাখা যাচ্ছিল না। তারপর সে বৃদ্ধা আমাকে একটি তাবিজ দেয় এবং সে আমাকে বলে, বেটি, এবার ও আর তোর কোনো ক্ষতি করতে পারবে না, তোর আশপাশেও আসবে না। তবে হ্যাঁ, এই তাবিজ যদি খুলিস তবে কিন্তু বিপদ। আর তোকে একটু পানিও দিচ্ছি, ওটা দিনে 2 বার খাবি, খাবার খাওয়ার 2-3 ঘন্টা আগে। আর যেটা খেতে দিচ্ছি সেটা খেলে তোর গলার ভিতর দিয়ে ছিটতে ছিটতে নামবেও। তবে যে তোর ভিতরে ছিল যদি আবার ঢুকতে চায় তবে সে পুড়ে পুড়ে মরবে। তবে তুই বেঁচে যাবি বেটি। মাসিকের সময় চুল খুলে বাইরে বেরোবি না 3 মাস,
তোর রাশি হালকা, তোকে সাথে করে নিয়ে যাবে বলে এসেছিল। এবারে যাত্রায় বেঁচে গেলি, তবে পরের যাত্রায় সে আরো শক্তিশালী হয়ে আসতে পারে। তুই কোনো সময় তাবিজ খোলার ভুল করিস না। আর তোর গায়ে যে হাওয়াটা লেগেছিল সেটা নেই, তুই এবার সুস্থ, যা। এবং সত্যি অদ্ভুত ভাবে সেদিন থেকে আর কোনোদিনও আমার স্বপ্নে সে মহিলা আসেনি। আমি খুব নিশ্চিন্ত হই এবং আমি নিজেকে আগের থেকে অনেক বেশি হালকা অনুভব করি। প্রথম প্রথম খাওয়া দাওয়া একটু সমস্যা হলেও আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। এরপর একদিন আমার হবু বরকে জিজ্ঞাসা করি, কি গো, সেদিন যে তুমি স্বপ্নে ওই অতৃপ্ত আত্মাটিকে মা বলে ডাকতে বললে, কারণটা কি? প্রত্যুত্তরে সে বলল, আসলে তোমাকে যে চিনটা উপহার স্বরূপ দিয়েছিলাম সেটা আমায় আমার মা মৃত্যুর আগে একবার উপহার দিয়েছিল। এত বছর পর ঘটনাক্রমে তোমাকে সেই চিনটা আবার উপহার দিই। তা তুমি তো জানো আমার মায়ের অপঘাতে মৃত্যু হয়েছিল। হয়তো তার আত্মা আজও শান্তি পায়নি, তবে বিশ্বাস করো আমরা কেউ বুঝতে পারিনি যে তার ফলস্বরূপ এত বড় সমস্যা হতে পারে তোমার জীবনে। কেউই আমরা ইচ্ছাকৃতভাবে বুঝে করিনি আর কি। আমি আর কথা বাড়ালাম না, স্মৃতিচারণ করতে থাকলাম আমার পুরনো কঠিন পরিস্থিতিগুলোকে। আর কিছুক্ষণ পর আমি তাকে হেসে জানালাম, হয়তো সেও আমায় কিছু জানাতে চেয়েছিল, আমি বুঝিনি। ঘটনাটা এখানে শেষ করলাম। যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো। ঘটনাটা পড়ে ভালো লাগলে শুনিও, আর যদি সিলেক্ট হয় তাহলে আমায় একটাবার জানিয়ে দিও। আশা করছি এই ঘটনাটা সকলের ভালো লেগেছে। আমার কাছে আরো বিশেষ কিছু ঘটনা রয়েছে, যদি এটা সিলেক্ট হয় তাহলে আমি বাকিগুলো পাঠানোর সাহস পাবো। ধন্যবাদ গৌরব, যদি তোমার জাদুকরি কণ্ঠস্বরে ঘটনাটা শুনতে পাই তাহলে খুব খুশি হব। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আমার খুবই ভালো লেগেছে ঘটনাটা, এবং ঘটনাটার বেশ কিছু বিবরণ তো আমার খুবই ভালো লেগেছে, এবং ঘটনাটার যে প্রেক্ষাপট সেটাও আমার বেশ ভালো লেগেছে। কিন্তু যার সঙ্গে হয়েছে তার নিশ্চয়ই ভালো লাগেনি, এটাই খুব স্বাভাবিক। আমি যতটা আনন্দের সাথে ভালো লেগেছে বলছি, কারণ আজকের দিনে আপনারা এই ঘটনাটা শুনছেন। আপনাদের কাছে আমি সবসময় বলি, প্রেতকথার ঘটনাকে বিশ্বাস করতে হবে কি আপনি বিশ্বাস করবেন না সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। প্রেতকথা কোনোভাবেই তার দর্শককে বলে না ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে। প্রেতকথার ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। তার আগে বলি যে আমি কিন্তু আরো ঘটনা চাই আপনার কাছ থেকে, এবং আপনার এই ঘটনাটা লেখা খুবই সুন্দর এবং খুব আপনি ডিটেলস এর সাথে লিখেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এবং আরো অনেক ঘটনা কিন্তু আপনার কাছ থেকে আমরা চাই, গোটা প্রেতকথা পরিবার চায়। এবং আপনারা দেখবেন আমিষ, এবং কালকে দেখবেন আমাদের আমিষের ট্রেলার। সো এখন যাই পরের ঘটনায়। দেখি কে পাঠিয়েছে আমাদের পরের ঘটনা। তার আগে একবার বলে দিই, আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন prettkotha@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো খুরদা, আমি অয়ঞ্চ বলছি। আমার বাড়ি নাড়ুপাড়াতে। কি? ডাঙ্গা নাড়ুপাড়াতে। ওকে। আমি আপনার প্রেতকথার সব ঘটনাগুলো শুনেছি, বেশ ভালো লাগে। আমি প্রথমবার ঘটনা লিখছি, আপনার যদি ভালো লাগে তাহলে প্রেতকথার বন্ধুদের শোনাবেন। আমার দিদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার দিদার বাড়ি জয়ন্তপুর গঙ্গাপোতা। সেটা আমার বাড়ির থেকে আধ ঘন্টার রাস্তা। আমার দিদার একটি জমি ছিল যেখানে শাকসবজি এবং নানান ধরনের চাষবাস হতো। ঘটনার সুবিধার্থে বলে রাখি, দিদাদের বাড়ির থেকে বাগানে চাপার দুটি রাস্তা। একটি বাঁদিক থেকে গিয়ে পোল পার হয়ে যেতে হয়, আর একটা শর্টকাট রাস্তা আছে যেটা বাড়ির থেকে বেরিয়ে খাল পার করে যেতে হয়। দূর দিগন্তরে শুধু জমি আর জমি। প্রতিদিনের মতো দিদা আর দাদু সেই দিনও জমিতে যায়। প্রায় 2-3 ঘন্টা পর দিদা দাদুকে বলে যে আজ বাড়িতে শাশুড়ি মা নেই, আর মেয়েটারও একটু শরীর অসুস্থ, তাই সে যেন বাড়ি চলে যায়। সে মতে দাদু বাড়ি চলে যায়। দিদা ভেবেছিল হাতে কাজটা শেষ করে দিদা তারপর বাড়ি যাবে। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে দিদা সেটা বুঝতে পারে না। কিছুক্ষণ পর যখন বুঝতে পারে যে সন্ধে নেমে এসেছে, তখন সে বাড়ির দিকে যেতে শুরু করে। তখন দিদা ভাবলো যে সে শর্টকাটে যে মাঠের রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে যাবে। সেইভাবে দিদা এগিয়ে যেতে থাকলো। কিছু দূর এগিয়ে গিয়ে দিদা দেখলো একটা লোক, সেও মাঠের রাস্তা দিয়ে যাচ্ছে। বেশ কিছুটা দূরে দিদা ভেবেছিল যে লোকটার সাথে কিছু পথ এগিয়ে যাবে। এই ভেবে দিদা লোকটির সাথে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর এগিয়ে যেতেই যেটা দেখলো সেটা দেখার জন্য দিদা মোটেও প্রস্তুত ছিল না। কিছুটা দূর থেকে দিদা দেখলো যে লোকটি সামনে যাচ্ছে, তার দেহ আছে কিন্তু মাথাটা নেই। সে সামনের দিকে হাত দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে, আবার পিছন দিকে হাত দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে।
সেটা দেখে দিদা ভয়ে কি করবে বুঝতে পারছিল না। এ তো স্কন্ধ কাটা। দিদা ভাবল সে যদি 100 ফুট দূর থেকে যায় তাহলে বোধহয় স্কন্ধ কাটা কিছু বুঝতে পারবে না। এই ভেবে দিদা সরে গিয়ে পাশ কাটিয়ে সামনের দিকে যেতে থাকে আর বারবার পিছনে দেখতে থাকে। দিদা লক্ষ্য করে তার পিছনে সেই স্কন্ধ কাটাটা আসছে। সেটা দেখে দিদা ভয় পায় এবং তাড়াতাড়ি মাঠ পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার দিদা আবার পিছন দিকে তাকান এবং যেটা দেখেন সেটা দেখে আমার দিদার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। আমার দিদা দেখেন সেই গলা কাটা মানব দেহটি আমার দিদাকে ধরার জন্য ছুটে আসছে। তার সেই ছুটে আসা দেখে আমার দিদা তাড়াতাড়ি দৌড়তে থাকে এবং ছুটতে ছুটতে বাড়ির কাছে চলে আসে। তখন সে পিছন দিকে তাকায় এবং দেখে সেখানে কেউ নেই। কিন্তু যখন আমার দিদা আবার সামনের দিকে দেখে তখন দেখে সেই স্কন্ধ কাটা ডান দিক থেকে ছুটে আসছে দিদার দিকে। ততক্ষণে আমার দিদা মাঠের একদম শেষ প্রান্তে এসে গেছে। আমার দাদুকে ডাক দেয় এবং দিদার ডাক শুনে দাদু বেরিয়ে আসে এবং দিদা জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছেন। কিছুক্ষণ পর যখন দিদার জ্ঞান ফেরে তখন দিদা সমস্ত ঘটনা দাদুকে আর শাশুড়ি মাকে বলে। সেটা শুনে তার শাশুড়ি বলেন যে তার বিয়ের কিছু বছর আগেকার কথা। এই গ্রামে গঙ্গা বলে একজন লোক ছিল। সে এবং তার স্ত্রী সেই মাঠে একসঙ্গে কাজ করত। তার বউ ছিল প্রচুর লোভী। সে লোভের জন্য অন্য এক পুরুষের সাথে সম্পর্ক তৈরি করে। তার স্বামী মানে গঙ্গা নামক ব্যক্তিটি তার কিছুই জানত না। তার স্ত্রী এবং ওই লোকটি গঙ্গাকে মারার পরিকল্পনা করেন। গঙ্গা স্ত্রী লোকটিকে বুদ্ধি দেয়, আমার স্বামী কলা বাগানে সবজি কাটতে গেলে তুমি তার পিছু নেবে এবং যেহেতু বাগানটা পুরো কলা গাছে ঢাকা তাই তুমি কলা গাছের আড়ালে লুকিয়ে থাকবে। আমার স্বামী যখন ফিরবে তখন তাকে মেরে ফেলবে। তার কথা মতো সেই লোকটি গঙ্গার পিছু নেয়, কলা বাগানে লুকিয়ে থাকে। ঠিক সন্ধ্যার সময় যখন সে মাথায় ঝোলা নিয়ে বাড়ির দিকে যেতে থাকে তখন সেই লোকটি কাটারি নিয়ে এসে এক কোপে গঙ্গার ধর থেকে মাথা আলাদা করে দেয়। তখন সেই লোকটি গঙ্গার কাটা মাথাটি গঙ্গার স্ত্রীকে দেখায়। তারা প্ল্যান করে মাথাটা এক জায়গায় পুঁতে দেয় আর দেহটি আরেক জায়গায় পুঁতে দেয়। কিন্তু কিছুদিন পর সব জানাজানি হয়ে যায়। গঙ্গার স্ত্রী এবং সেই লোকটির ফাঁসি হয়। কিন্তু যেহেতু গঙ্গার শরীর পচে গেছিল তাই তার লাশটি আত্মীয় স্বজন শেষকৃত্য না করে ওই মাঠেই পুঁতে দেয়। সেই থেকে জায়গাটার নাম হয়েছে গঙ্গাপোতা। আমি প্রথমবার ঘটনা পাঠাচ্ছি, যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। গৌরবদা, তোমার কণ্ঠে ঘটনাটি শোনার জন্য অপেক্ষায় থাকব। যদি গ্রহণযোগ্য বলে মনে হয় ঘটনাটি বন্ধুদের শুনিও। ধন্যবাদ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ ঘটনা। আমি তো ভাবতেই পারিনি এরকম কিছু একটা হবে। শেষ পর্যন্ত না পড়লে ঘটনাটা বুঝতে পারবেন না, মানে শেষ পর্যন্ত না শুনলে ঘটনাটার ভয়াবহতা বুঝতে পারবেন না। এবং অনেকদিন বাদে এই ধরনেরও একটা ঘটনা আমি পেলাম। আমার খুবই ভালো লাগলো ঘটনাটা পড়ে এবং এরকম ঘটনাও কিন্তু আমি আরো চাই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় গৌরবদা, আমি তোমার প্রেতকথার একজন একনিষ্ঠ শ্রোতা। আমার বাড়ি বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামে। আমি দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমার নাম অঙ্কিতা মণ্ডল। অনেকদিন ধরে আমি তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে শোনানো ঘটনাগুলি শুনে আসছি। আমি এবং আমার ভাই তোমার প্রতিটি ঘটনা শুনে আসছি অনেকদিন ধরেই। তোমার প্রতিটি ঘটনা আমাদের দুজনেরই খুব ভালো লাগে। সামনে আমার 3rd সেমিস্টার থাকায় অনেকদিন ধরে ভাবছি মায়ের থেকে শোনা একটা ঘটনা লিখব, কিন্তু সময়ের অভাবে লেখা সম্ভব হচ্ছে না। আজকে সময় বের করে ঘটনাটি লিখতে বসলাম। এই প্রথম ঘটনা লেখা, যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি নিজের মতো করে গুছিয়ে নিও। কিছু ব্যক্তিগত কারণে ঘটনাটির স্থান এবং চরিত্রের নাম পরিবর্তন করছি। ঘটনাটি আমি আমার মায়ের ভাষায় লিখছি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম আমার এক বন্ধু ছিল যার নাম ছিল আকাশ। আমাদের বাড়ির কিছুটা দূরেই তার ছিল বাড়ি। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমাদের ক্লাসে পড়া এক অন্য বন্ধু এক পুকুরে ডুবে মারা যায়। পুকুরটা এর আগে অভিশপ্ত বলে কুখ্যাত ছিল গ্রামে। এরপর কেউ আর সাহস করেনি ওই পুকুরে স্নান করার বা পুকুরের কাছে যাওয়ার। ওই পুকুরের পাশে একটা বড় মাঠ ছিল এবং ওই মাঠে গ্রামের সমস্ত ছেলেরা ফুটবল খেলত। একদিন ফুটবল ওই পুকুরের কাছে থাকা ঝোপঝাড়ের কাছে চলে যায় এবং আকাশ ওই ফুটবলটি খুঁজতে ওখানে যায়। কিন্তু সে অনেক খুঁজেও ফুটবলটাকে খুঁজে পাচ্ছিল না। তার ফুটবলটি খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় এবং অনেক কষ্টে সে ফুটবলটি পায় এবং আকাশের ওই পুকুরটির দিকে চোখ যায়। যেহেতু সে সাঁতার কাটতে খুব ভালোবাসতো তাই এত বড় পুকুর দেখে তার সাঁতার কাটতে ইচ্ছা হয়।
কিন্তু তৎক্ষণাৎ তার স্মরণ হয় গত বছর তার এক বন্ধু এই পুকুরে ডুবে মারা গেছিল। তখনই তার এক বন্ধু তার নাম ধরে ডাকে এবং সে ফুটবল নিয়ে চলে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় সে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে ভাবতে থাকে কালকে ওই পুকুরে একবার স্নান করবে। যেমন ভাবনা তেমন কাজ। পরের দিন যেহেতু রবিবার ছিল, সে বাড়িতে বলে যে ওই পুকুরে স্নান করতে যাবে, কিন্তু তার মা তাকে অনেক বারণ করে যেহেতু পুকুরটি অভিশপ্ত ছিল। কিন্তু সে কোনো কথা শুনে না। তার মায়ের বারণ করা সত্ত্বেও সে ওই পুকুরে স্নান করতে যায়। প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরও যখন সে বাড়ি ফেরে না, তখন তার মায়ের খুব চিন্তা হয় এবং তিনি আকাশের নাম ধরে চিৎকার করতে থাকেন এবং তাকে খুঁজতে থাকেন। ছুটতে ছুটতে তিনি পুকুরের কাছে যান এবং দেখে পুকুরের পাশে আকাশ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তিনি তাকে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে কাঁদতে থাকে। তখন আশেপাশের লোক তার চিৎকার শুনে ছুটে আসে এবং দেখা যায় আকাশ শুধুমাত্রই অজ্ঞান হয়ে গেছে, সে মরে যায়। তাকে চোখে মুখে জল দেওয়ায় যখন তার জ্ঞান ফেরে, সে ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। তাকে বাড়ি নিয়ে আসা হয় এবং বাড়ি নিয়ে আসার পর সে তার ঘরে চুপচাপ করে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তাকে দুপুরে কিছু খেতে দেওয়া হলেও সে কিছু খায় না। এরপর থেকে আকাশ ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। পরের দিন যেহেতু সোমবার ছিল, সে স্কুলে আসে, কিন্তু আমরা তাকে দেখি সে চুপচাপ লাস্ট বেঞ্চে বসে আছে, কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলছে না। যেহেতু এটি গ্রামাঞ্চলের ঘটনা এবং পুকুরটি অভিশপ্ত ছিল, তাই ঘটনাটি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল এবং আমরা সকলেই জানতাম সেই ঘটনাটা। আমাদের আকাশকে আমরা দেখি চুপচাপ বসে আছে এবং কারোর সঙ্গে আকাশ কোনো কথা বলছে না। শুনছেন প্রেতকথার 535 নম্বর এপিসোড। 29শে অগস্ট আসছে প্রেতকথার প্রথম সিনেমা আমিষ, অনলি অন প্রেতকথা ইউটিউব চ্যানেল। দেখতে ভুলবেন না। চলুন ঘটনায় যাওয়া যাক। ওর চোখগুলো রক্ত বর্ণের মতো লাল ছিল। আমরা যখন দেখি সে কিছুতেই কিছু বলছে না, ভাবি ওর হয়তো শরীর খারাপ তাই কিছু বলছে না। আমরা ওকে একা থাকতে দিই এবং চলে আসি। ওই দিন স্কুল একটু আগে আগে ছুটি হয়ে যায়। আমরা ভাবি আকাশ ঠিকঠাক বাড়ি যেতে পারবে তো, তাই আমরা স্কুলের টিচারদের সঙ্গে কথা বলি এবং জানাই যে আকাশের হয়তো খুবই শরীর খারাপ লাগছে, তাই ও কোনো কথা বলছে না। আমাদের ক্লাসের প্রত্যেকটি বন্ধু ওকে নিয়ে চিন্তিত ছিল। আমাদের টিচাররা এই কথা শুনে সিদ্ধান্ত নেয় আকাশকে বাড়ি পৌঁছে দেবে এবং যা শুনে আমরা নিশ্চিন্ত হই। এরপর আমরা যে যার বাড়ি ফিরে আসি। যেহেতু পুকুরটি অভিশপ্ত ছিল, তাই আকাশের মা অনেক ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সে এক তান্ত্রিককে ডাকবে। সে কথা আকাশের বাবাকে জানাতে তিনি আকাশের মাকে বলেন এসব কিছুই হয়নি, যেহেতু অনেকক্ষণ ধরে কালকে স্নান করেছে তাই হয়তো ঠান্ডা লেগে গেছে, তাই সেরকম ভাবে খাওয়া দাওয়া করছে না। কিন্তু আকাশের মা অনেক জোর করায় তার বাবা সিদ্ধান্ত নেয় কালকেই তান্ত্রিকের কাছে যাবে। কিন্তু কে জানতো কাল অবধি তারা সময় পাবে না। রাতে আকাশ এবং ওর মা বাবা যথাসময়ে খেতে বসে, কিন্তু তারা দেখে ছেলের অবস্থা আগের থেকে আরো খারাপ। সে গতকাল যেটুকু খেয়েছিল আজ তার অর্ধেকও খায়নি। তার মা ভেবেছিল হয়তো কালকে তান্ত্রিক আসবে এবং আকাশ ঠিক হয়ে যাবে। আকাশের মা ভেবেছিল আকাশের যেহেতু শরীরটা ভালো না, তাই সেই রাতটা আকাশের সাথেই থাকবে। আকাশ এবং আকাশের মা ওই দিন একসাথেই আকাশের ঘরে ঘুমোয়। কিন্তু ওই দিন যে আকাশের বাবা আর মায়ের কি হয় তারা নিজেরাও বুঝতে পারে না। শোবার সাথে সাথে তারা ঘুমিয়ে পড়ে। হয়তো মধ্যরাত হবে। ওইরকম সময় আকাশের বাবা হালকা শুনতে পায় কে যেন বাইরে থেকে আকাশের নাম ধরে ডাকছে, কিন্তু যেহেতু তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তাই ভালোভাবে বুঝতে পারেন না। তিনি অনুভব করেন যে বাইরে থেকে কেউ একবারই আকাশ বলে ডাক দিল। এরপর যেহেতু তিনি আর ডাক শুনতে পাননি, তিনি আর ঘুম থেকে উঠলেন না। ভোর হয়ে তার ঘুম ভাঙে আকাশের মায়ের চিৎকারে। দেখে আকাশ পাশে নেই। আকাশের মায়ের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। তিনি চিৎকার করে আকাশের বাবাকে ডাকেন। আকাশের বাবা ছেলেকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। গ্রামের প্রতিটা লোক আকাশকে উন্নে হয়ে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। হঠাৎ তার মায়ের ওই পুকুরের কথা মনে পড়ে যায় এবং তিনি কাউকে কিছু না বলে পুকুরের দিকে ছুটতে থাকেন। তার পিছন পিছনে আকাশের বাবা এবং গ্রামের কিছু লোক ছুটে যায়। ওই পুকুরের কাছে যেতেই সবার চোখ স্থির হয়ে যায়। সেখানে দেখা যায় পুকুরের মধ্যে কারো একটা পায়ের পাতা দেখা যাচ্ছে, কিন্তু পায়ের পাতার উপরের দিকটা না, নিচের দিকটা, মানে সাদা অংশটা। যেন মনে হচ্ছে জলের ভিতর কারো পাটা উপর দিকে এবং মাথাটা নিচের দিকে। ছেলেটির পায়ে যে প্যান্টটি ছিল সেটি দেখে আকাশের মা চিৎকার করে ওঠে এবং বলে,
ওটাই আকাশ কাল রাতে পড়েছিল। এটা শুনে আকাশের বাবা ছুটে পুকুরে নামতে যায়, কিন্তু গ্রামের লোকেরা তাকে নামতে দেন না। লোকাল পুলিশকে খবর দেওয়া হয় এবং তারা এসে জাল দিয়ে আকাশের দেহটা পুকুর থেকে তোলেন। যা দেখে আকাশের মা এবং বাবা দুজনেই কান্নায় ফেটে পড়েন। এটা তো অস্বাভাবিক মৃত্যু। পুলিশ আকাশের বডি পোস্টমর্টম করতে নিয়ে যায়। পোস্টমর্টমে দেখা যায় আকাশের মৃত্যুর কারণ ঘাড় মটকানো। তার ঘাড় ধরে কেউ মোটকে পিছন দিকে করে পুকুরে ডুবিয়ে রেখেছে। আকাশের মা এবং বাবা ভেবে পায় না, একটা দিনও তারা সময় পেল না ছেলেটাকে ওই অভিশাপের হাত থেকে মুক্তি পাওয়ানোর জন্য। আকাশের বাবা ভাবে হয়তো ওই রাতে যদি তিনি ডাকটা শুনে উঠতেন তাহলে আকাশ ওই ডাকে পিছু যেত না এবং সে বেঁচে যেত। এই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটি যখন ঘটে মায়েদের গ্রামে শোকের ছায়া নেমে আসে। এরপর আর কেউ সাহস করেনি ওই পুকুরে নেমে স্নান করার। পুকুরটি আজও অভিশপ্ত বলে প্রচলিত। যদিও ঘটনাটি কেমন লাগলো আমি জানি না, ভালো লাগলে পড়ে শুনিও। তোমার কণ্ঠে ঘটনাটি শোনার অপেক্ষায় রইলাম। ঘটনাটি সিলেক্ট হলে আমাকে এপিসোড নাম্বারটি জানিও। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো। তোমাকে এবং প্রেতকথার প্রতিটি সদস্যকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তুমি অনেক এগিয়ে যাও। ইতি তোমার বোন অঙ্কিতা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাংক ইউ অঙ্কিতা, অসাধারণ একটি ঘটনা। এই ঘটনাটা শুনে কিন্তু বেশ ভয় লাগলো এবং খুবই চিলিং ঘটনা। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আজকের 3টি ঘটনা। আমি চলে যাব একটু শাউট আউট সেকশনে। কমেন্ট করেছেন অনি দাস 2771। আচ্ছা, বলে রাখি আপনাদেরকে, আমিষের ট্রেলার রিলিজ করছে কালকে। সো আমি আশা করবো আপনারা সকলে আমিষের ট্রেলার দেখবেন এবং ট্রেলার দেখে আপনাদের ভালোবাসা আমাদেরকে জানাবেন এবং জানাবেন কতটা এক্সাইটেড আমিষের জন্য। 29শে অগস্ট আসছে আমিষ। অনিদাস লিখছেন 1 ঘন্টার এপিসোড দেখলে মনটা ভালো হয়ে যায়। আমিষের জন্য অপেক্ষা করছি। আমাদের প্রেত কথা আরো অনেক এগিয়ে যাক। লাভ ফ্রম পাটুলি। আমাদের মধ্যে রয়েছেন নাও সু চ্যান লিখছেন বড় ঘটনা পেলে খুশিতে মনটা ভরে যায়। আজকের ঘটনা অসাধারণ ছিল। আমিষের অপেক্ষায় আছি। প্রহর গুনছি কখন 29শে অগস্ট আসবে। আমাদের মধ্যে রয়েছেন অঙ্কিতা শি লিখছেন লাভ ইউ প্রেত কথা। কাবেরী লিখছেন শুক্রবার আর রবিবার রাতের বেলা অপেক্ষায় থাকি সারা সপ্তাহ নতুন ঘটনা শোনার জন্য। আমাদের মধ্যে অরুণিমা দত্ত রয়েছেন। শম্পা পোদ্দার কমেন্ট করেছেন। সৌর্যদীপ রয় লিখছেন অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে জন্মাষ্টমী স্পেশাল এপিসোড। লিখছেন মোহাম্মদ মঞ্জিউস লিখছেন খুবই ভালো লাগছে ভাই, আমরা গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। আমাদের মধ্যে রয়েছে লীনা দাস মুখার্জি। সন্তোষ, তোমার আজকের ঘটনা দুর্দান্ত, অপূর্ব। আমার গায়ে খুব জ্বর, তাই হয়তো ভয় লাগছে, খুব ভালো লাগলো। এরকম ঘটনা আরো পাঠিও। লিখছেন সুলতানা আক্তার, আমি প্রথম কোনো ভিডিওতে কমেন্ট করছি। আমি অনেক আগে থেকেই প্রেত কথা শুনি কিন্তু কখনো কমেন্ট করিনি, কিন্তু আজকের এই ঘটনাটা শুনে চুপ থাকতে পারলাম না। এত সুন্দর ঘটনা আমি আগে কোনোদিন শুনিনি, জাস্ট আউটস্ট্যান্ডিং। আমাদের মধ্যে রয়েছেন এমটি গৌতম কমেন্ট করছেন। মিস্টার জি রয় আমাদের মধ্যে রয়েছেন। পিউ বাঘ লিখছেন এই ফার্স্ট কমেন্ট করলাম গৌরব দা, সব ঘটনায় শুনি বাট কখনো কমেন্ট করা হয় না। আমি হুগলি জেলার অন্তর্গত সিঙ্গুর থেকে লিখছি। কেন মানে শোনা হয়, কেন কমেন্ট করা হয় না? ডেফিনেটলি কমেন্ট করবে। আমরা কিন্তু সকলের কমেন্টই দেখি এবং তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। হয়তো শাউট আউটে সবার নাম নেওয়া হয় না, কিন্তু আমরা কমেন্ট কিন্তু যথেষ্ট ভালোভাবেই আমরা কিন্তু দেখি। আজকের মতো এপিসোডটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। 29 তারিখ আসছে আমিষ, কালকে আসছে আমিষের ট্রেলার। সো আশা করছি আপনারা সকলে এক্সাইটেড। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।